অপারেশন এপিক ফিউরির পর এবার অপারেশন ইটারনাল ডার্কনেস। বুধবার ইসরায়েল লেবাননের বিরুদ্ধে ইটারনাল ডার্কনেস নামক একটি নতুন সামরিক অভিযান শুরুর ঘোষণা করেছে। ইসরায়েলের এই অপারেশনের উদ্দেশ্য ঠিক কী, কতটা ভয়াবহ নেতানিয়াহুর এই অপারেশন? অন্যদিকে পাকিস্তানের উদ্যোগে এই যুদ্ধবিরতিতে প্রাধান্য দিতে নারাজ আবার ইসরায়েল। পাকিস্তানের বিশ্বাসযোগ্যতা নিয়ে রীতিমতো প্রশ্ন তুলেছে ইরানের পর ইসরায়েলও। অন্যদিকে এই যুদ্ধবিরতির পরেও হামলা পাল্টা হামলা, পরস্পরকে হুঁশিয়ারি কিন্তু থেমে নেই। যুদ্ধবিরতি হলেও মধ্যপ্রাচ্যে শান্তি ফিরছে না কেন? কিভাবে লেবানন এত বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে? তাহলে কি এই যুদ্ধবিরতি আসলে কার্যকর নয়? পাকিস্তানকে স্রেফ ব্যবহার করেছে আমেরিকা? কোন পথে এগোচ্ছে এই জটিল ভূ রাজনীতির সমীকরণ? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। বিশ্বজুড়ে এক অদ্ভুত কঠিন পরিস্থিতি চলছে। আপনাদের জানিয়েছিলাম আগের এপিসোডে যে মধ্যপ্রাচ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আমেরিকা ও ইরান। কিন্তু মুশকিল হচ্ছে পাকিস্তানের মধ্যস্থতায় হওয়ায় সেই যুদ্ধবিরতি এবার প্রায় ভেঙে যাওয়ার মুখে। কারণ আপনাদের জানিয়ে রাখি, অপারেশন এপিক ফিউরির পর এবার শুরু অপারেশন ইটারনাল ডার্কনেস। আপনারা জানেন যে গত 28শে ফেব্রুয়ারি ইরানের সামরিক এবং কৌশলগত ঘাঁটি লক্ষ্য করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের শুরু করা একটি যৌথ সামরিক অভিযানের সাংকেতিক নাম ছিল অপারেশন এপিক ফিউরি। যেই অপারেশনের কারণেই কিন্তু যুদ্ধ শুরু হয়েছিল। সেই যুদ্ধের মধ্যস্থতাতে ইসরায়েল শুরু থেকেই জানিয়ে দিয়েছিল যে এই যুদ্ধবিরতির আওতায় পড়ে না লেবানন। আর তারপরেই বুধবারই ইসরায়েল লেবাননের বিরুদ্ধে শুরু করেছে অপারেশন ইটারনাল ডার্কনেস। নামটা শুনলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটার মানে হলো চিরন্তন অন্ধকার নামানোর প্রস্তুতি। এখানে একটা বিষয় শুরুতেই পরিষ্কার করে নেওয়া ভালো। দেখুন, আন্তর্জাতিক স্তরের নির্ভরযোগ্য সূত্র বলছে এটি পুরোপুরি নতুন কোনো আলাদা যুদ্ধের নাম নয়, বরং চলমান ওই ইসরায়েল হিজবুল্লাহর সংঘর্ষের মধ্যেই এক অত্যন্ত তীব্র বড় মাপের হামলার ধাপ, যাকে এই নামটি দেওয়া হয়েছে। কিন্তু নাম যাই হোক, বাস্তবটা কিন্তু অনেক বেশি কঠিন এবং উদ্বেগজনক। আপনাদের জানাই যে ইসরায়েল মাত্র কয়েক মিনিটের মধ্যেই লেবাননের একাধিক এলাকায় একসঙ্গে 100রও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। টার্গেট মূলত হিজবুল্লাহর কমান্ড সেন্টার, অস্ত্র ভাণ্ডার এবং যোগাযোগ ব্যবস্থা। ইসরায়েলের চিফ অফ স্টাফ জানিয়েছেন এই অভিযানে 50টি যুদ্ধবিমান অংশ নিয়েছে এবং লেবাননের বিভিন্ন স্থানে প্রায় 160টি বোমা ফেলা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, অভিযানের শুরুতেই খুব অল্প সময়ের মধ্যেই লেবানন জুড়ে 100টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। তাদের মতে এই অভিযানটি সুনির্দিষ্ট এবং হিজবুল্লাহর প্রধান কমান্ড অ্যান্ড কন্ট্রোল কেন্দ্র ধ্বংস করার লক্ষ্যেই চালানো হয়েছে। এই হামলায় লেবাননের রাজধানী বেইরুটের বিভিন্ন এলাকা এবং এর দক্ষিণাঞ্চলীয় শহরতলিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই জানা যাচ্ছে। একই সঙ্গে কার্নিশ আল মাজরা এবং বাস্তাপাড়ার মতন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞের ছবি সামনে এসছে। লেবানন রেড ক্রস জানিয়েছে হতাহতের সংখ্যা অনেক বেশি এবং সময়ের সঙ্গে সঙ্গে এই নিহতের সংখ্যা এবং আহতের তালিকা অত্যন্ত দীর্ঘ হচ্ছে। তারা ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি উদ্ধারকারী দল মোতায়েনের জন্য জরুরি আহ্বান জানিয়েছেন। এদিকে লেবানন এমনিতেই অর্থনৈতিকভাবে বিপর্যস্ত একটি দেশ, যেখানে বিদ্যুৎ, স্বাস্থ্য ব্যবস্থা সবই অত্যন্ত দুর্বল। সেখানে এই ধরনের ব্যাপক বিমান হামলা মানে শুধু সামরিক টার্গেট নয়, সাধারণ মানুষের জীবনও কিন্তু বিপন্ন হয়ে পড়ে। তবে ইসরায়েল সংবাদ মাধ্যম আবার দাবি করেছে যে এই হামলার সময় হিজবুল্লাহর মহাসচিব নায়েম কাসেমকে হত্যার চেষ্টা করা হয়েছিল। তবে প্রাথমিক রিপোর্ট অনুযায়ী হামলার সময় তিনি ওই নির্দিষ্ট স্থানে উপস্থিত ছিলেন না। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন হিজবুল্লাহর মহাসচিব নায়েম কাসেমকে হত্যার চেষ্টা করছে ইসরায়েল? দেখুন, সিরিয়ার গৃহযুদ্ধে তৎকালীন সিরিয়ার রাষ্ট্রপতি বাশার আল আসাদের পতন এবং গত বছর অর্থাৎ 2025 সালে হিজবুল্লাহর প্রাক্তন মহাসচিব হাসান নাসারুল্লাহর মৃত্যুর পর নায়েম কাসেম এখন হিজবুল্লাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিতে পরিণত হয়েছেন। বর্তমানে তিনি হিজবুল্লাহর মহাসচিব।
ইসরায়েল তাকে হত্যার চেষ্টা করার পেছনে বেশ কিছু সুনির্দিষ্ট সামরিক এবং কৌশলগত কারণ রয়েছে। প্রথমত, নাইম কাসেমকে সরিয়ে দিতে পারলেই হিজবুল্লাহর চেইন অফ কমান্ড বা নেতৃত্ব কাঠামো পুরোপুরিভাবে একেবারে ভেঙে পড়বে। দ্বিতীয়ত, ইরান এবং সিরিয়ার সঙ্গে হিজবুল্লাহর সরাসরি যে যোগাযোগ, সেই যোগাযোগের প্রধান মাধ্যম এই নাইম কাসেম। আর ইসরায়েল চায় নাইমকে সরিয়ে ইরান থেকে লেবাননে আসা অস্ত্র এবং অর্থ সরবরাহের এই মূল সংযোগটিকে একেবারে বিচ্ছিন্ন করতে। তাছাড়া হিজবুল্লাহর সর্বোচ্চ নেতাকে খতম করতে পারলে সংগঠনটির যোদ্ধাদের মনোবলও আবার ভেঙে পড়বে। লেবাননের সাধারণ মানুষের মধ্যে হিজবুল্লাহর অজয় ভাবমূর্তিটাও নষ্ট করা যাবে। অর্থাৎ এক ঢিলে বেশ কয়েকটা পাখি মারতে চাইছে এখন ইসরায়েল। ইসরায়েল চায় লেবাননে এমন একটি পরিস্থিতি তৈরি করতে যেখানে হিজবুল্লাহ দুর্বল হয়ে পড়বে এবং ইসরায়েলের শর্ত মেনে নিতে বাধ্য হবে। নাইম কাসেমকে লক্ষ্যবস্তু করা এই চাপের একটি অংশ বলেই মনে করা হচ্ছে। তাছাড়া এই নাইম কাসেম কয়েক দশক ধরে সংগঠনটির উপমহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফলে সংগঠনের ভেতরে বাইরে সব বিষয়ে তার অগাধ জ্ঞান এবং প্রভাবও রয়েছে। তিনি কেবলমাত্র ওই সামরিক নেতা নন, হিজবুল্লাহর রাজনৈতিক এবং ধর্মীয় প্ররোচনার ক্ষেত্রেও তার বিশাল ভূমিকা রয়েছে। তার লেখা বই এবং বক্তৃতা হিজবুল্লাহ সমর্থকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত 30 বছর ধরে এই হিজবুল্লাহর কৌশল নির্ধারণে হাসান নাসারুল্লাহর ছায়াসঙ্গী হিসেবে কাজ করেছেন। তাই নাসারুল্লাহর অনুপস্থিতিতে তিনি সংগঠনটিকে পুনরায় সংগঠিত করার ক্ষমতা রাখেন। সব মিলিয়ে ইসরায়েলের দৃষ্টিতে নাইম কাসেম হলেন ওই হিজবুল্লাহর পুনরুত্থানের প্রধান মাথা। তাকে সরিয়ে দেওয়া মানেই হিজবুল্লাহকে রাজনৈতিক এবং সামরিকভাবে পঙ্গু করে দেওয়া। তবে বেইরুটে হামলা চালিয়ে হিজবুল্লাহ প্রধান নাইম কাসেমের অন্যতম সহকারী ব্যক্তিগত সচিব তথা ভাগ্নে আলী ইউসুফ হারশিকে নিকেশ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। তাছাড়া আবার বিশ্লেষকরা মনে করছেন যে এই অভিযান আসলে এক ধরনের শক অ্যান্ড ওভারওয়েলম কৌশল, যেখানে অল্প সময়ে এত বেশি আঘাত করা হয় যে প্রতিপক্ষ সামলে ওঠার আগেই ভেঙে পড়ে। ফলে এই অভিযান শুধু একটি সামরিক পদক্ষেপ নয়, বরং পুরো অঞ্চলটিকে আরও বড় সংঘাতের দিকে ঠেলে দেওয়ার সম্ভাবনা তৈরি করছে। মজার বিষয় হলো, আমেরিকা এবং ইরানের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা মাত্র কয়েক ঘন্টা পরেই ইসরায়েল এই অভিযান শুরু করেছে। শুধু বুধবারই লেবাননে প্রায় 182 জনের মৃত্যু হয়েছে, আহত 800-এরও বেশি। 2রা মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলের সামরিক অভিযানে লেবাননে এখনও পর্যন্ত 1,500-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে অন্তত 130 জন শিশু এবং 100 জনেরও বেশি মহিলা। সবচেয়ে বেশি হতাহতের খবর মিলেছে লেবাননের রাজধানী বেইরুট থেকেই। এই হামলার প্রতিবাদে হরমুজ প্রণালী ফের অবরুদ্ধ করে দিয়েছে ইরান, যা নিয়ে কিন্তু এবার বিপাকে পড়েছে আমেরিকাও। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথ অবিলম্বে খুলে দেওয়ার দাবি জানিয়েছে হোয়াইট হাউস। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিভাবে লেবানন এত বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ালো? তাহলে কি এই যুদ্ধবিরতি আসলে কার্যকর হয়নি? পাকিস্তানকে স্রেফ ব্যবহার করেছে আমেরিকা? লেবাননে ইসরায়েলের হামলার প্রতিবাদে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে আবার ইরান। ওয়াশিংটনের প্রতি তেহরানের সাব বার্তা, যুদ্ধ এবং যুদ্ধবিরতি একই সঙ্গে চলতে পারে না, যে কোনো একটা বেছে নিতে হবে। একই সঙ্গে যুদ্ধবিরতির পর লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে বলেই অভিযোগ করেছে ইরান। ইরানের আরও অভিযোগ যে 10 দফা শর্তের ভিত্তিতে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তার মধ্যে 3 দফায় নাকি লঙ্ঘিত হয়ে গেছে। ইতিমধ্যে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়ে দিয়েছেন যে ইরান এবং আমেরিকার যুদ্ধবিরতির শর্ত কিন্তু স্পষ্ট, হয় যুদ্ধবিরতি নয়তো ইসরায়েলকে সঙ্গে নিয়ে যুদ্ধ অব্যাহত রাখা। দুটি একসঙ্গে চলতে পারে না। লেবাননের গণহত্যা সমস্ত বিশ্ব দেখছে। এখন তাই আমেরিকার কোর্টে বল, তারা প্রতিশ্রুতি রক্ষা করবে কিনা তার অপেক্ষায় এখন গোটা বিশ্ব। আর ইরান হরমুজ বন্ধ করে দেওয়ায় আটকে পড়েছে কিন্তু ভারত, চীন সহ একাধিক দেশের জ্বালানিবাহী জাহাজ।
তবে যুদ্ধবিরতির আগে ইরানের তরফে ঘোষণা করা হয়েছিল তারা 5টি দেশের জাহাজকে হরমুজে অবাধ যাতায়াতের অনুমতি দেবে। আর সেই ঘোষণার পর এবার হরমুজে চীনা জাহাজ আটকে পড়ায় শুরু হয়েছে নতুন জল্পনা। বর্তমানে হরমুজ প্রণালীর দুই পাশে আরও প্রায় 60 থেকে 70টি চীনা তেলের ট্যাঙ্কার এবং কন্টেনার জাহাজ যাতায়াতের অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে রয়েছে। সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, অবাধ যাতায়াতে দাড়ি টেনে জ্বালানিবাহী জাহাজ থেকে ব্যারেল পিছু নেওয়া হবে $1 করে। এছাড়াও গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে জাহাজ চলাচলের জন্য নতুন নৌ নির্দেশিকা জারি করতে চলেছে তেহরান জানিয়ে দিয়েছে, কিছু এলাকায় সমুদ্রে পাতা মাইন বিস্ফোরণের ঝুঁকি রয়েছে, তাই নির্দিষ্ট বিকল্প রুট ব্যবহার করতে হবে। কিন্তু এখানে আরও একটি প্রশ্ন উঠছে, এই যুদ্ধে লেবানন কিভাবে এত বড় ফ্যাক্টর হয়ে উঠল? দেখুন, হিজবুল্লাহ লেবাননে থাকা একটি খুব শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী, যারা বহু বছর ধরে ইসরায়েলের বিরুদ্ধে লড়ছে। পাশাপাশি এরা ইরানের কাছ থেকে অর্থ, অস্ত্র এবং ট্রেনিং পায়। গাজায় হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হলেও খুব দ্রুত লেবাননের দিক থেকেও উত্তেজনা বাড়তে শুরু করে, কারণ হিজবুল্লাহ সীমান্তে রকেট, মিসাইল আর ড্রোন হামলা চালাতে থাকে। এতে করে ইসরায়েলের সমস্যা দ্বিগুণ হয়ে যায়। তাদের একসঙ্গে দুই দিক থেকে যুদ্ধ সামলাতে হচ্ছে, যাকে সহজ ভাষায় দ্বিতীয় ফ্রন্ট বলা হয়। এর সঙ্গে সবচেয়ে বড় বিষয় হলো ভৌগোলিক অবস্থান। লেবানন ইসরায়েলের একদম উত্তরেই, তাই সেখান থেকে ছোড়া রকেট বা হামলা খুব দ্রুত বড় আকার নিতে পারে। শুধু তাই নয়, হিজবুল্লাহর কাছে হাজার হাজার রকেট আছে বলে মনে করা হয়, যা দীর্ঘমেয়াদী বড় যুদ্ধের সম্ভাবনাও তৈরি করে। আর আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো, এই লড়াইটা শুধুমাত্র ইসরায়েল বনাম হিজবুল্লাহ নয়, এর পেছনে ইরানের প্রভাবও রয়েছে। তাই লেবানন ফ্রন্টে উত্তেজনা মানে আসলে সেটা ইসরায়েল আর ইরানের টানাপোড়েনেরই একটা অংশ। ফলে এই যুদ্ধে লেবানন এখন এমন একটি জায়গা হয়ে দাঁড়িয়েছে, যেখান থেকে যে কোনো সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং পুরো মধ্যপ্রাচ্য বড় আকারে আবার যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। আশঙ্কা কিন্তু তেমনটাই। আর এখানেই প্রশ্ন উঠছে যে, তাহলে কেমন মধ্যস্থতা করলো এই পাকিস্তান? কারণ একদিকে লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল, আবার অন্যদিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ইরান পাল্টা সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত, কাতার এবং বাহরিনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরান সৌদি আরবের গুরুত্বপূর্ণ আক্কাইক তেল শোধনাগার এবং লোহিত সাগরের দিকে যাওয়া একটি প্রধান তেল পাইপলাইনে ড্রোন হামলা চালিয়েছে বলেই খবর। সংযুক্ত আরব আমিরশাহীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় 17টি ব্যালিস্টিক মিসাইল এবং 35টি ইরানি ড্রোন প্রতিহত করার দাবি করেছে। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলার ফলে ধোঁয়া উঠতে দেখা গেছে। অন্যদিকে আবার ইসরায়েলি হামলার জবাবে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে পুনরায় রকেট নিক্ষেপ শুরু করেছে। তারা জানিয়ে দিয়েছে, লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তারা আক্রমণ চালিয়ে যাবে। আবার ইরাকের এরবিল এবং সিরিয়ার কিছু অংশে প্রক্সি মিলিশিয়া গ্রুপগুলো ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে, যার ফলে উত্তেজনা কিন্তু আরও বেড়েছে। সব মিলিয়ে যুদ্ধবিরতি শুধুমাত্র আমেরিকার ইরানের সরাসরি সংঘাতের ক্ষেত্রে কার্যকর হওয়ার কথা থাকলেও লেবানন এবং উপসাগরীয় অঞ্চলে হামলা অব্যাহত থাকায় এই শান্তি প্রক্রিয়া এখন এক চরম ঝুঁকির মুখে। আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন যে যতদিন না সমঝোতা চূড়ান্ত হচ্ছে ততদিন পর্যন্ত ইরানের আশেপাশে অঞ্চল থেকে মার্কিন সেনা সরানোর কোনো প্রশ্নই ওঠে না। আর এই আবহেই প্রশ্নের মুখে পাকিস্তানের মধ্যস্থতা। ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রুভেন আজার এ প্রসঙ্গে বলেছেন, মধ্যস্থতাকারী হিসেবে একেবারেই বিশ্বাসযোগ্য নয় পাকিস্তান। তার কথায়, মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানকে বেছে নেওয়ার পেছনে আমেরিকার নিজস্ব কারণ থাকতে পারে। এমনকি এই ভূমিকায় আমেরিকা পাকিস্তানকে ব্যবহার করছে বলেও কার্যত দাবি করেছেন ইসরায়েলের রাষ্ট্রদূত। আগের এপিসোডেই আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে কিভাবে পাকিস্তানকে শিখণ্ডী করে এই যুদ্ধ থেকে বেরোতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট। আর এরপর ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে,
ট্রাম্প প্রশাসন প্রকাশ্যে কঠোর হুমকি দিলেও গোপনে পাকিস্তানকে মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করার চেষ্টা চালাচ্ছে। গোপন আলোচনায় ট্রাম্প ছাড়াও ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং বিশেষ দূত স্টিভ উইটকফ যুক্ত ছিলেন। এমনকি হোয়াইট হাউস থেকে এ বিষয়ে ইসলামাবাদকে চাপও দেওয়া হয়েছিল বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। বলা হয়েছিল যে কোনো মূল্যেই হোক হরমুজ সংক্রান্ত শর্ত মানতে হবে ইরানকে, এ বিষয়ে তাদেরকে রাজি করাতে হবে, একই সঙ্গে যুদ্ধবিরতির জন্য রাজি করাতে হবে। সেক্ষেত্রে আমেরিকার দাবিগুলোই ইরানের সামনে পাকিস্তান তুলে ধরেছে বলেই অভিযোগ। অনেকের মতে ইরান এবং পাকিস্তান উভয়ই মুসলিম রাষ্ট্র হওয়ায় পাকিস্তানকে দিয়ে তাদের সামনে তাদের মতন করে দাবিগুলো তুলে ধরিয়েছে আমেরিকা। আর এখানেই পাকিস্তানের মধ্যস্থতাকারী শান্তির দূত ভূমিকা নিয়ে উঠছে বিস্তর প্রশ্ন। শান্তির জায়গায় গোটা মধ্যপ্রাচ্য ফের নতুন করে অশান্ত হয়ে উঠছে। যেমন পোপ লিও চতুর্দশের যুদ্ধবিরতি ভাষণে বেজায় চটেছেন মার্কিন প্রেসিডেন্ট, তাই পোপের মার্কিন দূতকে রুদ্ধদ্বার বৈঠকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে পোপ যেন মার্কিন পক্ষে থাকেন। এমনকি তাকে আমেরিকার সামরিক শক্তির কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। সবশেষে প্রশ্ন একটাই যে এই যুদ্ধবিরতি কি আদৌ কার্যকর? কারণ একদিকে বড় শক্তিগুলো সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া এড়াতে কিছুটা সময় চাইছে, কিন্তু বাস্তবে সংঘর্ষ কিন্তু থামেনি। এই পরিস্থিতিতে অপারেশন ইটারনাল ডার্কনেস শুধু একটি অপারেশনের নাম নয়, বরং গোটা অঞ্চলের ভবিষ্যতের এক প্রতীক হয়ে দাঁড়াচ্ছে, যেখানে অনিশ্চয়তা, উত্তেজনা এবং সংঘাতের অন্ধকার ক্রমশই কিন্তু ঘনীভূত হচ্ছে। কোন পথে এগোচ্ছে এই জটিল ভূরাজনীতির সমীকরণ? আপাতত তার উত্তর কিন্তু নেই। শুধু এটুকু স্পষ্ট যে এই সংঘাত এখন আর কোনো একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এক বিস্তৃত বহুস্তরীয় শক্তির লড়াই, যেখানে প্রতিটি পদক্ষেপই নতুন করে আগুন জ্বালানোর ঝুঁকি বহন করছে। যে আগুনের একটা স্ফুলিঙ্গই ছারখার করে দিতে পারে গোটা বিশ্বকে। আমরা তাকিয়ে মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতির দিকে। আজ এ পর্যন্ত। নমস্কার।